ফের রেমিটেন্স পাঠাচ্ছেন ওমান প্রবাসীরা। এই ঘটনার পরে একরকম তাদের মনোবল বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো। আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেওয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা। সচিব অজের জয়। শীঘ্রই দেশে ফিরছি শেখ হাসিনা। মেয়েদের বিয়ের বয়স সর্বনিম্ন 9 বছর করার প্রস্তাব। 16 বছর বোবার মতো সহ্য করলাম, এখন 16 দিনেই হাঁপিয়ে উঠেছি। বৈধ পথে রেমিটেন্স পাঠাবে কুয়েত প্রবাসীরা। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন দেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতির সৃষ্টি করেছিল তার প্রতিধ্বনি বৈদেশিক মাটিতে বসবাসরত বাংলাদেশের মধ্যেও ব্যাপকভাবে অনুভূতি হয়েছিল। দেশের সেই অস্থিরতা ও সহিংসতা প্রবাসীদের মনে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করে। ফলে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত ও দেশ পুনর্গঠনে বৈধ রেমিটেন্স পাঠাতে আগ্রহ প্রকাশ করেন কুয়েত প্রবাসীরা। এর আগে আন্দোলনে ছাত্র জনতার বিজয় উল্লাসে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়। এ সময় দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ বৃদ্ধিতে বিশ্বের বিভিন্ন দেশ প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে অনুরোধ জানান তারা। তারা জানান, আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। ইন্টারনেট বন্ধের কারণে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। দেশের খোঁজখবর না পাওয়া ক্ষোভে ফেটে পড়েন প্রবাসীরা। আন্দোলনের সমর্থনে প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। অনেকেই অন্য প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ করেছেন এবং সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। দেশের এই সংকটকালীন সময়ে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে উদ্যোগী হয়েছিলেন। এদিকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ প্রবাসী স্বল্প আয়ের সাধারণ শ্রমিক। এসব শ্রমিকদের মরদেহ সরকারি খরচে প্রেরণ, বিমানবন্দরে হয়রানি, সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি এবং বিমান টিকিটের সিন্ডিকেট বন্ধে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান প্রবাসীরা। ওমান থেকে কয়েকদিন আগেই চাওয়া বৈধ পথে দেশে টাকা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা এখনই হোম লিখিয়ে পাঠাচ্ছেন রেমিটেন্স। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে এই প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মত সংশ্লিষ্টদের। তৈরি পোশাক শিল্পের উপর বাংলাদেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয়। তবে রাজনৈতিক অস্থিরতা চেয়ে সম্প্রতি দেশে টাকা পাঠানোকে বেঁকে বসেছেন প্রবাসীরা। চলে রেমিটেন্স শাটডাউন প্রচারণা। তবে অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে এখন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখন প্রবাসীদের ভরসা। ওমান প্রবাসীরা বলেছেন, গত কয়েকদিন আগে দেশে রেমিটেন্স না পাঠানোর ঘোষণা দিয়েছিলেন, তা পরিবর্তন হয়েছে। ফলে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তারা অবদান রাখতে চান। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। এর বড় অংশ আছে মধ্যপ্রাচ্য থেকে, যার মধ্যে বড় একটি বাজার ওমানে। পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে রবিবার 11 আগস্ট বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে তিনি এ তথ্য জানান। এম সাখাওয়াত হোসেনের সংবাদ মাধ্যমকে বলেন, পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে। পুলিশ আর কাজ করতে চাইছে না, খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি বলেন, পুলিশের যতটা না দোষ তার চেয়ে বেশি দোষ তাদের, যারা কমান্ড করেছেন। তাদের দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে। এসব বিষয়ে আমরা বিস্তারিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব। পুলিশ সদস্যরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন থেকে
তারা ঠিকমতো কাজ করবেন। অন্তর্বর্তী সরকারি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশ কমিশন হওয়া উচিত। এই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় সেটা নিশ্চিত করতে হবে। এদিকে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সৈফুর রহমান। তারা বলেন, আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতির প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন। তারা আরও বলেন, খোলামেলা আলোচনা হয়েছে, পুলিশের দাবিগুলোর বেশিরভাগই মেনে নেওয়া হয়েছে। দ্রুত পুলিশের ইউনিফর্ম পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে। পুলিশ নিয়ে স্বাধীন একটি কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, তবে এটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তারই ছেলে সজীব ওয়াজেদ জয়। রবিবার 11 আগস্ট রাত্রে এক্স সাবেক টুইটার বার্তায় একথা জানান তিনি। সজীব ওয়াজেদ জয় রোববার রাত 11:55 নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া বার্তায় লেখেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার শেখ হাসিনার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক সংবাদে বলা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পিছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বলা হয়, বঙ্গোপসাগরের উপস্থিতি জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে ভারতের অবস্থান করেছেন তিনি। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন তিনি। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে চড়ে পালাতে হয় ভারতে। পদত্যাগ দেশত্যাগের পর অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশ্যে এলো। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় থাকতে পারতাম। হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তার অনুমতি দেইনি। শেখ হাসিনা আরও বলেন, আমি এখনও দেশে থাকলে আরও অনেক প্রাণ হারাতে হতো আর অনেক সম্পদও নষ্ট হতো। এছাড়াও বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ শীঘ্রই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার, কিন্তু এই বিজয় জনগণের। তিনি আরও বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি। শেখ হাসিনা আরও বলেন, আমার কর্মীরা যেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। এছাড়া আমার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনো তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে শুরু থেকে সরব ছিলেন তরুণ গায়ক তাসরিফ খান। ফেসবুকে নানান রকম পোস্ট করতেন এই গায়ক। এবার ছাত্রদের ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নেওয়াতে আবারও পোস্ট দিলেন তিনি। রাস্তায় ট্রাফিকের আসনে পুলিশ নেই, আছে শিক্ষার্থীরা। বাংলাদেশের এমন চিত্র যেন বিরল। তাদের এই দায়িত্বের অনেক প্রশংসা করেছেন, তবে কেউ কেউ আবার অসন্তুষ্টি প্রকাশ করতেও দেখা গেছে।
ছাত্রদের এই মহতী উদ্যোগ নিয়ে ফেসবুকে জনসাধারণের উদ্দেশ্যে পরামর্শ দিলেন তরুণ ইনফ্লুয়েন্সার ও গায়ক তাসরিফ খান। তিনি তার ফেসবুকে লেখেন, সততা শিখতে চাইলে চলুন ছাত্রদের থেকেই শিখি। এই শিরোনামে তিনি বলেন, রোদের মাঝে রাস্তায় ট্রাফিকিংয়ের দায়িত্বে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বিরিয়ানি আর পানির বোতল দিতে গিয়ে শুনলাম, ভাইয়া আমি বিস্কুট আর পানি খেয়েছি, একটু আগে যারা খায়নি আপনি তাদেরকে দিন। অথচ রাস্তায় ছাত্রদের ট্রাফিকিং নিয়ে খেয়াল করলাম কেউ কেউ সামান্য বিরক্তি প্রকাশ করছেন, আবার কোথাও কোথাও ছাত্রদের সাথে দুর্ব্যবহার করেছেন অনেকে। তাসরিফ আরও লেখেন, দেখুন এই ছেলে মেয়ের বয়স অনেক ছোট হলেও ওরা আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচুরিটি পরিচয় দিচ্ছে। যে কাজটা আমি আপনি সো কোল্ড সুশীলটা করতে সাহস পাইনি, ওরা সে কাজ করে দেখিয়েছেন। যেভাবে ওরা রাস্তায় জীবন দিয়েছেন ঠিক একইভাবে এই রাস্তায় ট্রাফিকিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এমনকি পুরো দেশটাকে ওরা রঙিন করার চেষ্টা চলছে। শেষে তাসরিফ লেখেন, ওরা যেটা করেছে সেটা সম্পূর্ণ দেশপ্রেম এর জায়গা থেকে, আর আমরা শুধু মুখে বলি কিন্তু কাজের বেলায় আট আনাতেও নাই। মাঝে মাঝে আফসোস থেকে মনে হয় আমরা 16 বছর বোবার মতো সহ্য করলাম, আর এখন 16 দিনই কেমন হাঁপিয়ে উঠেছি। ছাত্র আন্দোলনে সেই শুরু থেকেই সরব ছিলেন তাসরিফ খান। সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট একের পর এক আন্দোলনে থাকা ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে এসেছেন তিনি। রাস্তায় নেমেছেন তাদের সঙ্গে। মেয়েদের বিয়ের বৈধ বয়স কমিয়ে 9 বছর করার একটি বিল পাশ করেছে ইরাকের পার্লামেন্ট। প্রস্তাবিত বিলটি নিয়ে দেশটিতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম MSN এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইরাকে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স 18 বছর। প্রস্তাবিত বিলে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স 9 বছরের পাশাপাশি ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স 15 বছর করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো এই বিলে তীব্র বিরোধিতা করেছে। অল্প বয়সী মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য এটি একটি গুরুতর পরিণতি নিয়ে আসবে বলে সতর্ক করেছেন তারা। এর ফলে কম বয়সে গর্ভধারণ ছাড়াও পারিবারিক সহিংসতার উচ্চ ঝুঁকি বাড়বে বলে মনে করেন তারা। ইরাক উইমেন্স নেটওয়ার্কের আমাল কাবাসিও বিলটি দীর্ঘ বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, সংশোধনীটি একটি রক্ষণশীল সমাজে পারিবারিক সমস্যাগুলোর উপর পুরুষের আধিপত্যের জন্য বিশাল সুযোগ তৈরি করে। তবে প্রস্তাবিত বিলের পক্ষে সমর্থকদের দাবি, একটি লক্ষ্য ইসলামী আইনে মানসম্মত করা এবং অল্প বয়সী মেয়েদেরকে অনৈতিক সম্পর্ক থেকে রক্ষা করা। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।